জানিয়ে দিব প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল। হাসিনাকে ফাঁসাতে প্রসিকিউটরের কোটি টাকার ঘুষ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভয়ঙ্কর প্রভাব বাংলাদেশে কতটা প্রস্তুত ঢাকা থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব ফোন রেকর্ড ভাসে চাঞ্চল্য, কি চলছে তাজুলের ট্রাইব্যুনাল আদালত থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব হাদি হত্যায় জড়িত ইউনূস সরকার, আসামি গ্রেফতারে ফাঁসতে চলেছেন অনেকেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে। হাসিনা এখনও দিল্লিতে থাকা অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত থাকার মামলা দায়ের হয়। আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। একই অপরাধে সাজা হয় তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এই অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল হাসিনার আমলে। তার অন্য একটি উদ্দেশ্য ছিল ড মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসীন হওয়ার পর এই আদালত বকলমে তার অস্ত্র হয়ে ওঠে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাঠগড়ায় তোলা হয়। এই আদালতের যে কোনো বৈধতা নেই তা নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেন। বিচার প্রক্রিয়া নিয়ে নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করে। এবার যে অভিযোগ প্রকাশ্যে এলো তার রীতিমতো ভয়ঙ্কর। আইসিটির এক আইনজীবীর বিরুদ্ধে কোটা টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। তিনি এই ঘুষ চেয়েছিলেন আওয়ামী লীগের এক সদস্যের জামিনে মুক্তির বিনিময়ে। অভিযুক্ত সরকারপক্ষের আইনজীবী। প্রসিকিউশনের তথ্যমতে জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ৯ জন নিহত হন। ঘটনায় আহত হন ৫৫০র বেশি। অভিযোগ, এই ঘটনায় জড়িত ছিলেন ফজলে করিম চৌধুরী বর্তমানে জেলে রয়েছেন। ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাইমুম রেজা। রেকর্ড করা হোয়াটসঅ্যাপ কলগুলোর একটিতে ফজলে করিম চৌধুরীর পরিবারের এক সদস্যকে আগের একটি আলাপের কথা স্মরণ করিয়ে দিয়ে সাইমুম রেজা তালুকদারকে বলতে শোনা যায়, শেষ পর্যন্ত তিনি যদি ফজলে করিম চৌধুরীকে বের করতে পারেন তখন একটি বেশ ভালো অ্যামাউন্টের বিষয় থাকবে। তিনি বলেন, আমি 1 crore কথা বলেছিলাম। 1 কোটি টাকা থেকে সাইমুম রেজা তালুকদার অগ্রিম 10 লাখ টাকা দেওয়ার জন্যও বলেন। তিনি বলেন, যদি 10 লাখের মতো অগ্রিম দেওয়া যায় তাহলে খুব ভালো হয় নগদে। অভিযোগ ওঠার পরে প্রসিকিউটর ইস্তফা দেন। ফাঁস হওয়া অডিওগুলিতে আর্থিক লেনদেনের পাশাপাশি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং রাজনৈতিক তদবিরের বিষয়েও তাকে কথা বলতে শোনা গিয়েছে। অভিযোগ অস্বীকার করে সাইমুম রেজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। ফজলে করিম চৌধুরীর পরিবারের এক সদস্য জানিয়েছেন, এরপর তাদের পরিবারের পক্ষ থেকে নতুন আইনমন্ত্রী মুহাম্মদ আসাদুজ্জামানকে সাইমুম রেজা তালুকদারের কথোপকথনের কয়েকটি রেকর্ডিং দেওয়া হয়। ফজলের পরিবারকে সাইমুম রেজা তালুকদার বলেন যে মন্ত্রী তাকে গ্রেফতারের হুমকি দিয়েছেন। অভিযুক্ত প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগের তদন্ত হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ আমিনুল ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, খবরটি যখন প্রকাশ্যে আসে সেই সময় তিনি বাড়িতে ছিলেন। এই বিষয়টা কি হলো, কেন হলো, এই বিষয়গুলি বিস্তারিতভাবে জানার চেষ্টা করছেন। প্রতিবেদন শুরু করা যাক ব্রিটেনের আয়রন লেডি মার্গারেট থ্যাচারের যুদ্ধ নিয়ে একটি উদ্ধৃতি দিয়ে। থ্যাচার বলেছিলেন, যুদ্ধ কখনোই একটি দ্বীপের মতো বিচ্ছিন্ন থাকে না। এই দাবানলের মতো তার চারপাশের সব কিছুকে সে গ্রাস করতে উদ্যত হয়। থ্যাচারের এই মন্তব্য বৈশ্বিক বাস্তবতায় আরও বেশি সত্য বলে মনে হয়। কারণ আধুনিক বিশ্বে যুদ্ধ ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং ক্ষেপণাস্ত্রের অস্ত্র যেখানে শোনা যায় তার অর্থনৈতিক প্রতিধ্বনি অনেক সময় হাজার হাজার কিলোমিটার দূরের দেশেও পৌঁছে যায়। ইরানকে ঘিরে বর্তমান সংঘাত সেই বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। এই প্রণালীর কাছেই ইরান, ফলে সামরিক উত্তেজনা বাড়লে বা নৌ চলাচলে ঝুঁকি তৈরি হল বিশ্বের তেল সরবরাহ প্রবলভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেলবাহী জাহাজ চলাচলে সতর্কতা বেড়েছে। বহু তেল সংস্থা বিকল্প পথ ব্যবহার করছে, ফলে তেলের দাম পাল্লা দিয়ে বাড়ছে। এই প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার 10 মার্চ একসময় 17% কমে ব্যারেল প্রতি $80 নিচে নেমে যায়। পরে তা আবার বেড়ে প্রায় $90 কাছে পৌঁছে যায়। এই নামা ওঠার কারণ মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটের একটি পোস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেন যে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে একটি তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে পার করিয়ে দিয়েছে। এই ঘোষণার পরেই অশোধিত তেলের দামে বিরাট পতন ঘটে।
ক্রিস পরে সেই পোস্ট মুছে ফেললে রকেট গতিতে তেলের দাম বৃদ্ধি পায়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরুর আগের সময়ের তুলনায় তেলের দাম এখনও প্রায় ১৭% বেশি রয়েছে। হামলার আগে এক পর্যায়ে তেলের দাম ব্যারেল প্রতি $১২০ পৌঁছে গিয়েছিল। তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ রীতিমতো অর্থনৈতিক চাপে পড়ে গিয়েছে। এবারের সংঘাতের বিশেষত্ব হল ঘোষিত লক্ষ্য কেবল প্রতিরোধ বা প্রতিশোধ নয়, বরং শাসন ব্যবস্থা বদলে দেওয়া। ইতিহাস বলে, যখন কোনো রাষ্ট্র তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার প্রশ্নে লড়াই করে, তখন সংঘাত দীর্ঘায়িত ও তীব্র হওয়ার ঝুঁকি বেড়ে যায়। গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের যে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান যে প্রস্তুতি নিয়েছিল তার ইঙ্গিত মিলেছে প্রথম দিনেই। ইরান ঘোষণা করেছে তারা প্রতিরক্ষায় কোনো সীমারেখা মানবে না। বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরবে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা সংঘাতের বিস্তৃত চিত্র তুলে ধরেছে। জর্ডেন সহ আরও কয়েকটি দেশ সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে। শেখ হাসিনার বিচার করতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে আইন পরিবর্তন করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি এর চিফ প্রসিকিউটর হিসেব নিয়োগ করে তাজুল ইসলামকে। তিনি জামায়াতপন্থী আইনজীবী বলেই সুবিদিত। সেই ট্রাইব্যুনালে যে কী পরিমাণ দুর্নীতি হয়েছিল, সরকার বদল হতেই সেই সব দুর্নীতির বেড়াল ঝুলি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই জামায়াতপন্থী আইনজীবীকে তার পদ থেকে সরিয়ে দেন। এই অপসারণ থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে দুর্নীতির, কুকীর্তির সব তথ্য সরকারের হাতে চলে এসেছে। বিএনপি বা জামায়াতকে কিন্তু এই রদবদল নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। বিশ্লেষকেরা মনে করছেন এই দুই দল নিশ্চিত যে আইসিটিতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার নথিপত্র তারিক সরকারের হাতে পৌঁছে গিয়েছে। এখানেই শেষ নয়। সুলতান মাহমুদ আরও বলেন, গত বছর নভেম্বরের শেষের দিকে আশুলিয়ার লাশ পোড়ানো মামলায় আসামি আফজালের বউ সন্ধ্যার দিকে ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের রুমে প্রবেশ করেন। বিষয়টি আমরা দেখার পরে সঙ্গে সঙ্গে তাজুল ইসলামের রুমে গিয়ে তাকে জানাই। এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টে আমাদের বকাঝকা করা হয়েছে। তামিম তখন সবার সামনে স্বীকার করে যে আফজালের বউ তার রুমে এসেছিল। চিফ প্রসিকিউটর শুধু জিজ্ঞেস করেছিলেন আসামির বউ কেন তার রুমে গিয়েছিল। শুধু এই জিজ্ঞাসা করা পর্যন্তই বিষয়টি সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে সেই আফজালকে রাজসাক্ষী করা হলো। চূড়ান্ত বিচারে তাকে খালাস দেওয়া হলো। এই প্রসিকিউটরকে সরিয়ে দিতে চিঠিও দিয়েছিলেন তাজুল ইসলাম। সেই সময় বাংলাদেশে ক্ষমতায় তদারকি সরকার। অনেকে বলছেন শেখ হাসিনার বিচার করতে তদারকি সরকার যে অধ্যাদেশ জারি করেছিল সেই অধ্যাদেশের বৈধতা নেই বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। আর অভিযোগের প্রেক্ষিতে তাজুল বলেন, এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। কেউ ব্যক্তি চরিতার্থ করতে চাইলে বিষয়টি দুঃখজনক। এখানে স্বচ্ছভাবে বিচার হচ্ছে এবং তার ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে। এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। তাজুলের এই বক্তব্য শোনার পর একটাই প্রশ্ন ওঠে, গোয়ালা কি বলে তার দুধে জল মেশানো আছে? বাংলাদেশে অবৈধ ইউনূস সরকারের আমলে শরীফ ওসমান হাদি নামে একটি ভয়ঙ্কর রাজনৈতিক ঘুঁটি তৈরি করে তাকে হত্যা করে আওয়ামী লীগ বিরোধী ও ভারত বিরোধী রাজনীতিকে চরম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। হাদি হত্যাকারী হিসেবে একবার আওয়ামী লীগকে, একবার ভারতকে দায়ী করে বাংলাদেশে যে ভয়ঙ্কর মব সন্ত্রাসের ঘটনা ঘটানো হয়েছিল তা কিছুদিন চাপা ছিল, কিন্তু বিষয়টি আবার প্রকাশ্যে এসেছে। কারণ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকা বনগাঁ থেকে হাদির ২ হত্যাকারীকে গ্রেপ্তারের প্রেক্ষিতে পুলিশের কাছে তারা যে বয়ান দিয়েছে তার রীতিমতো বিস্ফোরক। মনে হচ্ছে হাদি এবং হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জাতীয় রাজনীতির নয়া গতিপথ শুরু হতে চলেছে। তদারকি সরকারের আরও একটি দাবি ছিল যে হাদিকে সরিয়ে দিতে দিল্লি থেকে ভাড়াটে খুনি পাঠানো হয়েছিল। কিন্তু যে ২ জন ধরা পড়েছে সেই ২ জনই ফয়জাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের নাগরিক। এই ঘটনার সঙ্গে ভারতের যে বিন্দুমাত্র সম্পর্ক নেই সেটা স্পষ্ট। তবে হাদির সঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গির একটি জায়গায় মিল রয়েছে। হাদি এবং ভারতের দাবি ছিল একটি সুষ্ঠু নির্বাচন। তদারকি সরকার এক প্রকার চাপে পড়ে নির্বাচনের ঘোষণা করে। তাদের উদ্দেশ্য ছিল নির্বাচন বাতিল করা। সে কারণে হাদিকে খুন করা হয়েছে। সে কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে ছিলেন না। হাদির ঘটনায় তদারকি সরকার যে রীতিমতো চাপে ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। তদারকি সরকারের তরফে বলা হচ্ছিল ২ অভিযুক্ত ভারতে পালিয়ে গিয়েছে। কিন্তু কিভাবে পালিয়ে গেল?
যদি তদারকি সরকারের প্রচ্ছন্ন মদত না থাকলে তারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে পারত কি? আবার আন্দোলনকে প্রশমিত করতে ইউনূস সরকার নানা কৌশল নেয়। পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও